চলো শুরু করি আচ্ছা ক্লাসটা। Yes, sir. Today we discussed the unit 1 topic atomic structure. It is the repeating class as per the instruction. তো দেখা যাক কি হয়। We know the smallest part of a particle is atom. Atom contains electron, proton, neutron. These are fundamental particles. To study the chemistry, we should know the concept of structure of atom. Scientist Rutherford draw a atomic model to the experiment. This experiment is known as Rutherford alpha ray scattering experiment. আমরা দেখো আমরা জানি কি আমরা আগে কি হচ্ছে ইউনিট 1 এর একটা টপিক যেটা আগে পড়েছিলাম আমরা সেই জিনিসটাকে আরেকবার রিপিট করব। সেটা কি দ্য অ্যাটমিক স্ট্রাকচার। আমরা সবাই জানি প্রায় কি যে কোনো পদার্থ বা সাবস্ট্যান্সের সবচেয়ে ছোট পার্ট কি হলো তার নাম হচ্ছে অ্যাটম, মানে পরমাণু, যার মধ্যে কি থাকে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এগুলোকে কি বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেলস। সায়েন্টিস্ট রাদারফোর্ড এই পরমাণুর মডেল অর্থাৎ অ্যাটমিক মডেলটা তৈরি করার জন্য একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। এই এক্সপেরিমেন্টটার নাম কি রাদারফোর্ড আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এইবারে এই এক্সপেরিমেন্টটা আমরা দেখব কি আছে। ফর দিস এক্সপেরিমেন্ট সায়েন্টিস্ট রাদারফোর্ড set up a experimental model in which he taken a alpha particle source as polonium. In this picture we saw that this is the polonium source, polonium, which is kept inside inside a lead box. Sir, আপনার ভয়েস মনে হচ্ছে না। Polonium is a radioactive element because the ratio of divided by each 1:5. So polonium is called. ভয়েসটা ক্লিয়ার নয় স্যার? ভীষণ ল্যাগ করছে, ভয়েসটা ব্রেক করছে মাঝে মাঝে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এবার কি তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যালো, এবার শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো mass number of polonium is 209 or 2010 and atomic number of polonium is 84. So neutron number is 209 minus 84 equals to 125. When n by p, when we get the n by p ratio, then we can get the ratio is greater than 1.5. So this polonium is called radioactive element.
this radioactive alpha ray and hit to a gold foil, which is 0.004 millimeter wide and taken zinc sulfide coated screen behind the gold foil. তিনি কি করেছেন যে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি আলফা পার্টিকেলের সোর্স, একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ নিয়েছেন, তার নাম কি পোলোনিয়াম। এই যে এই পোলোনিয়ামটাকে কি করা হচ্ছে, এই বক্সের মধ্যে রাখা হয়েছে। এই বক্সটা কি দিয়ে তৈরি? লেড দিয়ে তৈরি। এই পোলোনিয়ামটাকে আমরা রেডিও অ্যাক্টিভ বলবো কেন? কারণ কি এই পোলোনিয়ামের যে নিউট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার হয় তার দুজনের অনুপাত বা রেশিওটা কি হবে 1.5 এর থেকে বেশি হবে, যার ফলে একে কি বলা হবে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। অর্থাৎ যে সমস্ত পদার্থের m/p মানে নিউট্রন এবং প্রোটন নাম্বারের রেশিওটা কি হয় 1.5 অথবা 1.5 এর বেশি হয় তারা কি হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে। তিনি এই পোলোনিয়ামটাকে এখানে নিয়েছেন কি করতে, যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে নিয়েছেন, যেখান থেকে কি করে বিভিন্ন রকম পার্টিকেল স্ক্যাটার হতে থাকে বা বিচ্ছুরিত হয়, যেমন আলফা রে, গামা রে, বিটা রে, এই সমস্ত। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আলফা রে বা আলফা পার্টিকেল এটাকে বিচ্ছুরণ করে। তিনি একটি কিনেছেন, এটা একটা সোনার পাত। তোমরা কি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে, এই যে সোনার পাত্রটা না, এই সোনার পাত্রটা খুবই পাতলা হয়। কত পাতলা হয়? এর চড়া কতটা? 0.0004 মিলিমিটার। ঠিক আছে, এর উপরে কি হচ্ছে, এই আলফা পার্টিকেল গুলো সোর্সগুলো স্রোতগুলো এখানে উপরে পড়ছে। তাহলে এই যে আলফা পার্টিকেল বললাম, এই আলফা পার্টিকেলের চার্জ কি আমরা ধরবো, যেমন ধরি আমরা জানি কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, তাই তো? আর এই আলফা পার্টিকেলের চার্জও কিন্তু পজিটিভ, মনে থাকে যাবে। আর এখানে কি নিয়েছেন, যে এই যে প্লেটটা গোল্ড প্লেট নিয়েছেন, তার পিছনে একটা বড় দেখো একটা স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। স্ক্রিন দেওয়া আছে পুরো, তাই না? এই স্ক্রিনটার উপরে কি আছে, যে জিঙ্ক সালফাইড বলে একটা এলিমেন্ট আছে, কম্পাউন্ড আছে, সেই জিঙ্ক সালফাইডের একটা পলিপ দেওয়া আছে। এই পুরো যে পুরো পিকচারটাতে আমরা কিন্তু দেখি কি করবে, এই যে আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, দেওয়ার পর এই প্লেটটার উপরে কি হচ্ছে, গোল্ড প্লেটটা অ্যাটাক করছে, তারপরে হচ্ছে তার পিছনের দিকে যে পর্দা রাখা একটা, ঠিক আছে? In this experiment, scientist Rutherford observed that number one, most of the alpha particles passed straight through the gold foil without any deflection and get a bright light on the zinc sulfide coated screen behind the gold foil. কি বললেন, বেশিরভাগ দেখলেন কি এই যে আলফা পার্টিকেলের রশ্মির পার্টিকেল গুলো সোনার পাত্রে কি হচ্ছে ভেদ করে চলে যাচ্ছে, দিয়ে উল্টো পাশে রাখা যে জিঙ্ক সালফাইড পলিপ দিয়ে একটা পর্দা আছে, তার উপরে কি তৈরি করলো, একটা প্রতিপ্রভা বা ব্রাইট লাইট তৈরি করছে। এখানে যে এই যে রে গুলো কোন রকম ভাবে কোনো বিক্ষেপণ কিন্তু দেখা যাচ্ছে না। 2 নম্বর কি আছে, among these alpha ray some of alpha particles were deflected by this gold foil by some angle scattered and form a bright light on the screen. এই
আলফা যে মানে রশ্মিটা বেরোচ্ছে, কিছু কিছু রশ্মি কি হচ্ছে সোনার পাত্রের দ্বারা বিক্ষেপিত হয়ে সোজা না গিয়ে সোনার পাতের পেছনে কি হচ্ছে পর্দায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে একটা ব্রাইট লাইটের তৈরি করছে বা প্রতিপ্রভা সৃষ্টি করছে। It is seen that approx 12,000 or 20,000 alpha particles, one particles come back in the same way. দেখা যাচ্ছে এখানে প্রায় যদি 12,000 পার্টিকেল যায় বা 20,000 পার্টিকেল যায়, তার মধ্যে মাত্র একটা আলফা পার্টিকেল কি করে যে পথে গিয়েছিল ঠিক সেই পথেই আবার ফিরে আসে, অর্থাৎ 180 ডিগ্রি ব্যাক করে অ্যাঙ্গেলে ব্যাক করে আসে। এই সমস্ত অবজারভেশনের পর সায়েন্টিস্ট রাদারফোর্ড কতগুলো কি হচ্ছেন কনক্লুশন করেছেন বা কনক্লুড করেছেন। কি করেছেন? নাম্বার 1, as most of the alpha particle entity passed through the gold foil without any deflection, so most of the space inside the atom is empty. Most of the place of inside the atom is empty. এই এক্সপেরিমেন্টটি করার সময় যেহেতু দেখা গেছে বেশিরভাগ আলফা পার্টিকেল সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে, তাই তিনি বললেন যে অ্যাটমের মধ্যে না হলে কি হতো বেশিরভাগ আলফা পার্টিকেলের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা নয়, যেহেতু বেরিয়ে যাচ্ছে সেহেতু কি বলা হবে এটাকে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। এটা নাম্বার 1। নাম্বার 2, some particles were deflected from their path, so he concluded that in the atom a positive charge occupies a small space. This is the small space by which the positively charged alpha particle deflected. এখানে কিছু আলফা পার্টিকেল তাদের পথ থেকে কি হচ্ছে ডিফ্লেক্টেড হয়ে পেছনের পর্দায় কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ব্রাইট লাইট তৈরি করছে। এর থেকে তিনি বললেন যে অ্যাটমের মধ্যে কোনো একটি ছোট স্থানে পজিটিভ চার্জ রয়েছে, যার দ্বারা এই পজিটিভ চার্জ আলফা পার্টিকেলটা কি হচ্ছে রিপিল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা দেখো এই যে পিকচার দেখছি, এই যে পিকচার দেখছি, এই পিকচার থেকে সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি অ্যাটমের মাঝে একটা পজিটিভ চার্জের জায়গা রয়েছে, একটা পজিটিভ চার্জের জায়গা রয়েছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. তাহলে কি হচ্ছে নাম্বার 3 দেখো, small amount or fraction amount particle deflected by very large angles, indicating that all the positive charge and mass of the gold atom were concentrated in a very small volume inside the atom. This is called nucleus. অর্থাৎ খুব কম সংখ্যক কিছু আলফা পার্টিকেল অনেক বেশি কোণ করে প্রতিফলিত হচ্ছে দেখা যাচ্ছে। এর থেকে তিনি কি বললেন যে অ্যাটমের পজিটিভ কোনো একটি জায়গা রয়েছে যেখানে অ্যাটমটির সমস্ত ভর কেন্দ্রীভূত আছে অথবা সেন্ট্রালাইজড হয়ে আছে। সেটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা কি বলা হয়? নিউক্লিয়াস।
এখান থেকে তোমরা কি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? কোন জায়গায় কোনো কনফিউশন আছে? Yes, sir. Yes. ওকে, দেখো আজকে যে রিপিট ক্লাসটা হচ্ছে আমার আপাতত যতগুলো পড়িয়েছি আজকে রিপিট ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দেবো আজকে। নেক্সট থেকে মোটামুটি আমি নতুন আবার চ্যাপ্টার যেগুলো বাকি আছে সেগুলো শুরু করবো, ঠিক আছে? দেখো তিনি এখান থেকে অ্যাটমের একটা মডেল বানায়। ইন দ্য অ্যাটম and positively charged nucleus is there. In the positively charged nucleus is there, and all the mass of entire atom centered in the nucleus. অর্থাৎ এই দেখো এই পিকচারটা কি দেখতে পাচ্ছি আমরা, যে একটি অ্যাটমের সমস্ত মাস বা ভর অ্যাটমটির সেন্টারে অবস্থিত এই যে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে তাতেই হচ্ছে পুরো সেন্ট্রালাইজড হয়ে আছে অথবা কেন্দ্রীভূত হয়ে আছে। পজিটিভ চার্জ নিউক্লিয়াসে এই পজিটিভ চার্জটা এই যে ছোট জায়গাটাকে বলা হচ্ছে পজিটিভলি চার্জ ছোট জায়গা, এর নাম কি? নিউক্লিয়াস। তো কি আছে? when the atoms are neutral, so then it contains same number of positive and negative charge. Here negatively charged species a electron. Electrons are revolves around the nucleus in a well defined orbits. অর্থাৎ যখন কোনো অ্যাটম নিস্তরিত হয় অর্থাৎ নিউট্রাল হয়, মানে কি ওখানে সমান সংখ্যক কি থাকে? পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। ইলেকট্রন গুলো নেগেটিভলি চার্জ হয় সেটা আমরা ভালো করেই জানি। এখানে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে একটি নির্দিষ্ট পথে কন্টিনিউ ঘুরে চলেছে। নাম্বার 3, the nucleus size is very small compared to the atom. অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা হয় সেই নিউক্লিয়াসের সাইজ কিন্তু যে অ্যাটমটা নিয়ে কথা হচ্ছে বা কথা হবে বা এক্সপেরিমেন্টটা হবে তার রেসপেক্টে খুব নগণ্য পরিমাণ তার সাইজটা, নিউক্লিয়াসের সাইজ। ঠিক আছে, এই গেল 10 to the power রাদারফোর্ডের -5 অ্যাটমিক মডেল। হ্যাঁ, -5। এখান থেকে কি তোমরা সবাই বুঝেছো ব্যাপার না কিছু জানার আছে? Yes, sir. বুঝেছি। দেখো তিনি যে মডেলটা বানালেন তার মধ্যেও কিছু লিমিটেশনস অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল আছে, সেটা দেখা যাক কি। রাদারফোর্ড proposed that negatively charged electron revolves around the positively charged nucleus. According to electromagnetic theory, when a charged species revolves around another charged species that is a center positively charged, then it continuously radiates the energy. Due to this loss of energy, the speed of electron slow down and it reduces the radius of electron orbit. Eventually, the electron fall into the nucleus following a spiral path. This is called spiral path. So there is no existence of atom, but it is impossible. Scientist Rutherford যে অ্যাটমিক মডেলটা প্রপোজ করলেন তিনি সেখানে কি বলেছেন যে নেগেটিভলি চার্জড ইলেকট্রন অ্যাটমের কেন্দ্রে থাকা
এই যে কেন্দ্রে থাকা পজিটিভলি চার্জড যে নিউক্লিয়াস আছে এর চারদিকে কন্টিনিউ ঘুরে চলেছে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলে? এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কোনো একটি চার্জযুক্ত পার্টিকেল যখন আরেকটি চার্জযুক্ত পার্টিকেলের চারদিকে কন্টিনিউ রোটেট করতে থাকে তখন সে ক্রমাগত কি করে শক্তি বিকিরণ করে বা এনার্জি লস করতে থাকে, এনার্জি রেডিয়েট করতে থাকে। যার ফলে কি হবে, ইলেকট্রনটা তো অনেকটা এনার্জি লস করে ফেলবে, খুব দুর্বল হয়ে পড়বে। যার ফলে যে এই যে তার যে এই বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের যে রেডিয়াসটা আছে না, ব্যাসার্ধটা কমতে থাকবে ধীরে ধীরে। কমতে কমতে একসময় কি হবে, এই নিউক্লিয়াস এর পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ এদের মধ্যে অ্যাট্রাকশনের ফলে নিউক্লিয়াসের উপরে একসময় গিয়ে ইলেকট্রনটা আছড়ে পড়বে। তো এই যে একটা পাথ দেখছো, এই পাথ ঘুরতে 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 একদম নিউক্লিয়াস উপরে আছড়ে পড়ছে। এই পাথকে কি বলা হয়? স্পাইরাল পাথ। কি বলা হয়? কি স্পাইরাল লাইক পাথ। ফলে যদি এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর আছড়েই পড়ে, সেক্ষেত্রে আমরা কি কোনো প্রকার মানে অ্যাটমের এক্সিস্টেন্স পাবো? নিশ্চয়ই পাবো না। কিন্তু এই ব্যাপারটা কি আমরা দেখতে পাই? দেখতেই পাই না। তাহলে আমরা সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে আমাদের কিছুই থাকতো না। কিন্তু সেরকম তো জিনিসটা হয় না, তাই না? তাহলে নিশ্চয়ই এটার কোনো ভুল আছে। আরেকটা কি বলেছেন, he proposed that the electrons revolves around the nucleus in the fixed orbit. He did not specify the orbit and the number of electrons in each orbit. তিনি তার অ্যাটমিক মডেলে দেখিয়েছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট অরবিটে ঘুরছে, কিন্তু তিনি এই নির্দিষ্ট অরবিটকে কখনো উল্লেখ করেননি, অথবা এই অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে সে কথাও কিন্তু তিনি উল্লেখ করেন। তাহলে এটা তো আমরা পরে দেখতে পাবো না যে ইলেকট্রন কটা আছে বা অরবিটটার নাম কি উল্লেখ করেননি। এটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা। তো এই যে সীমাবদ্ধতা দুটো বললাম বা লিমিটেশন দুটো বললাম, তোমাদের কি কারো কনফিউশন আছে এখানে? জিজ্ঞেস করতেই পারো। নো স্যার, নো স্যার। নো স্যার। ওকে, দেখো এবারে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলকে অনেকটা মডিফাই করে সায়েন্টিস্ট নিলস বোর একটি অ্যাটমিক মডেল তৈরি করেন। এখন আমরা সেই অ্যাটমিক মডেলটি দেখে নেব। নাম্বার 1 কি আছে, in the atom negatively charged electrons are revolved around the positively charged nucleus in a fixed circular path. It is called orbits. অর্থাৎ যে নিউক্লিয়াসের চারদিকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, sir. ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা আচ্ছা, আমি হ্যাং করছি মনে হয়, এই জন্য হচ্ছে। আচ্ছা, একটি অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলি পজিটিভলি চার্জড নিউক্লিয়াসের চারদিকে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পাথে ঘুরছে। সেই নির্দিষ্ট পাথগুলি কি বলা হচ্ছে? অরবিট বলা হচ্ছে। নাম্বার 2 দেখো, দিস orbits has a fixed energy. This type of circular orbits are known as orbital cells.
The electrons in these orbitals also have fixed energy. এই নির্দিষ্ট অরবিট গুলোর একটি নির্দিষ্ট কি আছে এনার্জি রয়েছে। এই অরবিট গুলো যে অরবিটাল সেল নামে পরিচিত। এই অরবিটাল সেলগুলোতে যে ইলেকট্রন গুলো থাকে তাদের এনার্জিও ওই অরবিটাল এনার্জির সঙ্গে সমান হয়। কি বলেছেন? These orbital cells or the energy levels are represented by the positive integer, that is small n equals to 1, 2, 3, etc. These numbers are known as quantum number. এই সমস্ত অরবিটাল সেলগুলোকে একটি নির্দিষ্ট পজিটিভ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এই সমস্ত অরবিটাল সেলগুলোর সংখ্যা হয় কত? 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকে। এই সংখ্যাগুলিকে কোয়ান্টাম নাম্বার নামে বলা হয়, কোয়ান্টাম নাম্বার বলা হয়। যেটা আমরা দেখো এই পাশের চিত্রে, পাশে যে পিকচারটা দেখছো স্মল এনটা অর্থাৎ যখন সবথেকে কাছে আছে তো মান হচ্ছে যখন 2 হচ্ছে তখন কি হচ্ছে নিউক্লিয়াস থেকে একটু দূরে চলে যাচ্ছে। আবার যখন n = 3 হচ্ছে সেক্ষেত্রে আরো দূরে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত এই নাম্বার অফ এনটা বাড়তে আছে সেক্ষেত্রে নিউক্লিয়াস থেকে এদের ডিসটেন্স বেড়ে চলেছে, তাই না? যতই ডিসটেন্স বাড়বে অরবিটালের যে রেডিয়াসটাও কন্টিনিউ বাড়তে থাকবে। আর যত নিউক্লিয়াস থেকে এই অরবিটাল গুলোর ডিসটেন্স বাড়তে থাকবে সেক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালের এনার্জি কিন্তু কি হবে? বাড়তে থাকবে। অর্থাৎ আমরা কি বলতে পারি এখান থেকে, n = 1 আর যখন n = 2 ধরি বা n = 3 ধরবো সেক্ষেত্রে কিন্তু n = 1 এর থেকে n = 2 যে অরবিটটা এর এনার্জি কিন্তু অনেক বেশি। আবার কি হবে? Yes. n = 2 যে এনার্জি তার থেকে কিন্তু n = 3 যে অরবিট আছে তার কিন্তু এনার্জি বেশি। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাব সেক্ষেত্রে প্রত্যেকটা অরবিটের এনার্জি বাড়তে থাকবে। When an electron moves from higher energized orbital to lower energized orbital, then it lost the h new amount of energy. When an electron moves from lower energized orbital to higher energized orbital, then it gains h new amount of energy. Here, this h is called Planck's constant and nu is called frequency. যখন কোনো ইলেকট্রন একটি হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে চলে যায় তখন কিন্তু এই নিউ পরিমাণ এনার্জি লস করবে। আর নিউটা কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আবার যখন উল্টো ভাবে ধরি, যখন কোনো একটি ইলেকট্রন লোয়ার এনার্জাইজড অরবিটাল থেকে কি হবে? হায়ার এনার্জাইজড অরবিটালে যাবে তখন কিন্তু এই নিউ পরিমাণ এনার্জি কি করবে? ও অ্যাকসেপ্ট করবে। কারণ কি? এই যে দুটি, হ্যাঁ কেউ কিছু বলছো? কারণ কি? এই দুটি অরবিটালের এনার্জি এর ডিফারেন্স কত? এটা হচ্ছে h নিউ পরিমাণ। যেখানে দেখো এই যে পিকচার এখানে দেখা যাচ্ছে, দেখো ডেল্টা ই। এই ডেল্টা ইটা কি? এটা হচ্ছে এই 1 আর 2 অথবা 2 আর 3 এদের মধ্যে যে এনার্জির ডিফারেন্স ডেল্টা ই। এই ডেল্টা ই সমান এই হচ্ছে h নিউ। ক্লিয়ার?
দেখতে পাচ্ছি ইলেকট্রন গুলো কি হচ্ছে এনার্জি ছাড়ার সময় কি হবে, এটা হচ্ছে ওয়েভ আকারে ছাড়ে। এই যে ইলেকট্রন গুলো যে এনার্জি ছাড়ছে, এই যে ইলেকট্রন গুলো যে এনার্জি ছাড়ছে এইচ নিউ পরিমাণ এনার্জি, এটা এগুলো কি হিসাবে ছাড়ে, ওয়েভ আকারে ছাড়ে বা তরঙ্গের আকারে ছাড়ে। এই তরঙ্গকে নিয়েই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ব্যাপারটা কি, যাকে বলা হয় কি স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপি নিয়ে ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করব, তখন সেটা দেখবো। এখন একটু আমি বলে রাখছি যে এই যে এনার্জি ছাড়ছে, সেই এনার্জিটা তরঙ্গের আকারে অথবা ওয়েভ আকারে ছাড়ে, সেটাকে নিয়ে আমাদের পরে অনেক বেশি বিশ্লেষণ করতে হবে। এখানে স্যার এই এই যে যে বোরের অ্যাটমিক চিহ্নটার মডেল, নাম কি স্যার? হ্যাঁ বলো। বলছি কোন ওই যে এই চিহ্নটা? ত্রিভুজের মতো ওই এই যে চিহ্নটা, ওইটার নামটা কি কি? এটা ডিফারেন্স বা কতটা ডিফারেন্স, এটা ডেল্টা মানে কি ডিফারেন্স বোঝায়। মানে ধরো এই n = 2 এবং n = 1 এই দুটো অরবিটের মাঝখানের যে গ্যাপটা অর্থাৎ এনার্জির পার্থক্য কত, সেটা হচ্ছে ডেল্টা ই। ডেল্টা লেখা, এই যে ডেল্টা, বুঝতে পারছো? ঠিক আছে স্যার। হুম হুম হুম। আচ্ছা, এখানে আর কারো কিছু জানার থাকলে বলো এই বোর অ্যাটমিক মডেলে। নো স্যার, ক্লিয়ার। দেখো, ওকে, অ্যাচিভমেন্টস অফ বোরস অ্যাটমিক মডেল, অর্থাৎ এই যে বোর অ্যাটমিক মডেলটা কি কি এক্সপ্লেন করতে সমর্থ। দেখি ফার্স্টে হচ্ছে কি বোরস অ্যাটমিক মডেল defines the stability term by this atomic orbitality of an atom orbital. It that electrons in the orbit does not lose or gain the energy. So electron cannot jump from higher energized orbital to lower energized orbital or lower energized orbital to higher energized orbital. So we can say that atoms are stable. বোথ তার অ্যাটমিক মডেল দিয়ে অ্যাটমের যে স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে সমর্থ হয়েছেন। কিভাবে? এখানে তিনি কি বলেছেন, এখানে বলা হয়েছে যে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট একটা অরবিটে রিভলভ করে বা ঘোরে, তখন তারা কোনো রকম এনার্জি লস অথবা গ্রহণ করে না, ছাড়ছেও না আবার নিচ্ছেও না। তাই এখানে ইলেকট্রনের কি হচ্ছে যে হায়ার এনার্জাইজড অরবিটাল থেকে লোয়ার এনার্জাইজড অরবিটালে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা উল্টো কেসটা হতে পারে যে লোয়ার এনার্জাইজড অরবিটাল থেকে হায়ার এনার্জাইজড অরবিটালে চলে যাওয়ার কোনো গল্প নেই। তাই কি হলো, অ্যাটমটা স্টেবিলিটি পাবে, তাই না? তাই অ্যাটমটা স্টেবিল, যেটা কিনা আমাদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছিল না। সেটাকে তিনি বোরস অ্যাটমিক মডেল তিনি কি করলেন, এই মডেল দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন এবং হচ্ছে যে অ্যাটমটার স্টেবিলিটিটাও দেখিয়ে দিলেন। Bohr's atomic orbital successfully explain the line spectra of hydrogen atom. In hydrogen, various lines of spectra are there. হাইড্রোজেনের মধ্যে যে বিভিন্ন ধরনের স্পেকট্রা বা স্যার আপনার কোনো ভয়েস আসছে না। রয়েছে, স্যার আপনার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে না। অ্যাটমিক মডেল থেকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা সম্ভব। আমি একটু আগে তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, স্পেকট্রা নিয়ে ক্লাসে দেখেছো হাইড্রোজেনের মেইনলি হাইড্রোজেন আছে একটাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, হ্যালো স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার নয়। হ্যাঁ স্যার, ভয়েসটা ভীষণ ভীষণ ব্রেক করছে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? না স্যার। এবার ক্লিয়ার?
হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, Yes, sir. শোনা যাচ্ছে না, কথা ঠিক শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে কি? এবার শোনা যাচ্ছে? Yes, sir. স্যার এবার শোনা যাচ্ছে। Yes, sir. স্যার, শোনা আপনি যাচ্ছে আগে কিন্তু যেটা বললেন, যেটা ওই নিলস বোরের সাফল্য, যেটা ওই হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণনা, ওটা আরেকবার ডিসকাস করবেন একটু। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেনের স্পেক্ট্রা যেটা বলছি, তাই না? হাইড্রোজেনের স্পেক্ট্রাটা বলছি, মানে এই হাইড্রোজেনের যে স্পেক্ট্রার ডিটেলসটা তোমাদের মেনলি হাইড্রোজেন স্পেক্ট্রাটাই আছে, এবং সেটার ডিটেলসটা আমি নেক্সট ক্লাসে ওটাকে নিয়ে আলোচনা করব। শুধু জেনে রাখো যে এই যে হাইড্রোজেনের যে স্পেক্ট্রাগুলো পাই, মেনলি কি পাই? এই লাইন স্পেকট্রাম পাই। সেই লাইন স্পেকট্রাম গুলো কেন হয়, এবং হলে বা কি কি দেখতে পাবো, বা কিভাবে আমরা বুঝতে পারবো কোনো ইকুয়েশন আছে কিনা, সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। শুধু জেনে রাখো যে এই হাইড্রোজেনের স্পেকট্রাটা নিলস বোরের অ্যাটমিক মডেল দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। ঠিক আছে? Yes, sir. ওকে, এবার দেখো লিমিটেশনস অফ বোরস অ্যাটমিক মডেল। বোর মডেল তো তৈরি করলেন অ্যাটমের, তা সত্ত্বেও ওনার যে অ্যাটমিক মডেলটা, সেখানেও কিন্তু কিছু লিমিটেশনস থেকে গেল। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি স্যার, সাফল্য দিয়ে পাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি শুনতে পাই। বলছি রিডবার্গ ধ্রুবক। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, এটা আমরা নিলস বোরের, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বোরের অ্যাটমিক স্ট্রাকচার থেকেই তো পাই। হ্যাঁ, ওটাকে নিয়ে আমি পরের দিনই বলবো। আছে, ওগুলো আছে। যখন আমরা ইকুয়েশনটা নিয়ে বলবো, যে এই স্পেক্ট্রা রিলেটেড বামার সিরিজ, প্যাসেন সিরিজ বলবো, তখন হচ্ছে রিডবার্গ ধ্রুবকটা আসবে বা রিডবার্গ কনস্ট্যান্টটা আসবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এর কটা লিমিটেশন আছে সেটা দেখে নাও। প্রথম কি, বোরস অ্যাটমিক মডেল বেসড অন ওয়ান ইলেকট্রন অ্যাটমিক সিস্টেম অনলি, so it fails to explain the spectra of atoms having more than one electron. এটা কি বোঝা গেছে? Yes, sir. বোরের যে অ্যাটমিক মডেলটা শুধুমাত্র কি হচ্ছে, এক ইলেকট্রন বিশিষ্ট অ্যাটমের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। কারণ কি, তিনি শুধুমাত্র হাইড্রোজেন নিয়েই কাজটা করেছেন। তাহলে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন আছে না, সেই জন্য এটা শুধুমাত্র যে সমস্ত অ্যাটমের একটাই মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই একের বেশি ইলেকট্রন আছে এমন অ্যাটমের ক্ষেত্রে স্পেকট্রাকে এক্সপ্লেন করতে পারে না। নাম্বার 2 কি আছে, it fails to explain the splitting of spectral lines on the application of magnetic field. This effect is called Zeeman effect. যখন কোনো একটি স্পেকট্রা বা তরঙ্গকে কোনো একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠানো হয়, তখন ওই স্পেকট্রা বা তরঙ্গ কি হবে, আরো অনেক ছোট ছোট বা সূক্ষ্ম সূক্ষ্ম স্পেকট্রাতে ভাগ হয়ে যায়। এই ঘটনাটাকে কি বলবো? জিমেন ইফেক্ট। ইয়েস স্যার। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই স্পেকট্রাল স্প্লিট হয়ে যাওয়াকে বোরের এই অ্যাটমিক মডেল দ্বারা এক্সপ্লেন করা সম্ভব হয়নি। নাম্বার 3, it explains the splitting of spectral lines on the application of electric field. This effect is known as Stark effect.
এই একইভাবে যেমন ম্যাগনেটিক ফিল্ড দেখলাম, ঠিক একইভাবে যখন একটি স্পেকট্রাকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে পাঠানো হয়, তখন ওই স্পেকট্রা আরো অনেক ফাইন স্পেকট্রা অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে যাওয়াকে ফাইন স্পেকট্রা বলে, ভাগ হয়ে যায়। এই ঘটনাকে কি বলা হবে? স্টার্ক ইফেক্ট বলা হয়। এই ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে স্পেকট্রার যে এই অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাওয়ার বিষয়টাকে বোর অ্যাটমিক মডেল দিয়ে কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হয়নি। এখান থেকে এই যে লিমিটেশনস গুলো তোমরা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার জিমেন এফেক্ট আরেকবার জিমেনটা তো আচ্ছা দেখো, একটা ধরো ইলেকট্রন যখন এক্সাইটেড হয়, স্যার আপনার ভয়েস আসছে না। সেই এনার্জিটা ছাড়লে কি হবে? ওই এনার্জিটা ওয়েভ আকারে ছাড়ে বা তরঙ্গ আকারে ছাড়ে। হ্যাঁ হ্যালো, ভয়েসটা আপনার ভয়েসটা শোনা যাচ্ছিল না। এবার ঠিক আছে তো? আরেকবার প্রথম থেকে বলুন স্যার। আচ্ছা, নেটওয়ার্ক একটুখানি সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, দেখি কি করা যায়। মানে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই আমি কি বললাম, দেখো ইলেকট্রন গুলো কি করে? এক্সাইটেড হয়। কখন হয় এক্সাইটেড? বাইরে থেকে কোনো পরিমাণ এনার্জি সোর্স থেকে যদি এনার্জি নেয় তখন এক্সাইটেড হয়। এক্সাইটেড হয়ে যাবে কোথায়? তার হায়ার এনার্জি অরবিটালে চলে যাবে। একটা ইলেকট্রন যখন এক্সাইটেড হয় সবসময় কিন্তু ওই এক্সাইটেড স্টেটেই থাকে না, সে কি করে আবার ঠিক তার গ্রাউন্ড স্টেটে যেখানে ছিল ঠিক সেখানেও ফিরে আসে। তাহলে কি হবে? যদি একটা ইলেকট্রন এক্সাইটেড হলো এবং তার এক্সাইটেড স্টেট থেকে আবার ফিরে এসে গ্রাউন্ড স্টেটে চলে এলো, আসলে কি হবে? যে পরিমাণ এনার্জিটা নিয়েছিল সেই পরিমাণ এনার্জিটা আবার লস করবে। সেই ছেড়ে দিচ্ছে যে এনার্জিটা, সেটা কি হিসাবে ছাড়বে? তরঙ্গ আকারে বা ওয়েভ আকারে ছাড়বে। এই যে ওয়েভ, এই যে তরঙ্গটাকে যদি আমরা কোনো প্রকার কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, সেটা কিভাবে তৈরি করা যাবে? একটা স্ট্রং চৌম্বক ক্ষেত্র, এক পাশে নর্থ পোল এক পাশে সাউথ পোল, এরকম একটা ক্ষেত্রের মধ্য দিয়ে যদি পাঠাতে পারি, সেক্ষেত্রে দেখতে পাবো যে স্পেকট্রাটা দিয়েছিল সেটা অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর ছোট 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 ভাগ হয়ে যায়। ঠিক আছে? এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই স্পেকট্রার হচ্ছে ডিভিশন হয়ে যাওয়া ঘটনাটাকে কি বলা হয়? জিমেন ইফেক্ট। আর যখন এই একই ঘটনা ঘটবে কিন্তু সেখানে যদি আমি এই ম্যাগনেটিক ফিল্ডের বদলে যদি ইলেকট্রিক ফিল্ড দিই, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্য দিয়ে পাঠানো হয়, সেক্ষেত্রে কি হবে? সেই ইফেক্টটাকে বলা হবে স্টার্ক ইফেক্ট। ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো পরে আছে কি ডি ব্রগলি ইকুয়েশন। This de Broglie equation is an equation used to describe the wave properties of matter, specifically the wave nature of the electron. অর্থাৎ ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম অর্থাৎ ওয়েভ ক্যারেক্টার আছে, সেই ওয়েভ ক্যারেক্টার থেকে ইলেকট্রনের দুটো ক্যারেক্টার আছে, একটা পার্টিকেল ক্যারেক্টার, একটা ওয়েভ ক্যারেক্টার থাকে। কিন্তু পার্টিকেল হিসেবে আমরা ইলেকট্রনকে কন্টিনিউ পড়েই যাচ্ছি, এতক্ষণ পড়েই যাচ্ছি, কিন্তু তার যে ওয়েভ ক্যারেক্টার বা তরঙ্গ ধর্মটাকে ইকুয়েশনে এক্সপ্রেস করার জন্য সায়েন্টিস্ট ডি ব্রগলি একটি ইকুয়েশন তৈরি করেছেন। সেই ইকুয়েশনকে ডি ব্রগলি ইকুয়েশন বলা হয়। সেটা কি? ল্যামডা ইকুয়ালস টু h by p. Lambda is called wave length and p is called momentum. এখানে কি ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h by p। এই ল্যামডাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। আর পিটাকে কি বলা হয়? ভরবেগ, যাকে বলা হয় মোমেন্টাম। ঠিক আছে? ইলেকট্রনের ভরবেগ। তাহলে এই আর এইচটা কি? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এই এখানে দেখিয়ে দিল, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে এইচটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কিনা। আচ্ছা হ্যাঁ, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, পরপর আসবে, সবই দেওয়া আছে।
এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক। আমরা যদি আবার লিখি, কি লিখতে পারি? আমরা জানি কি ভরবেগ সমান কি হয়, পিটা মোমেন্টাম ইকুয়ালস টু এম ইনটু ভি, অর্থাৎ এমটা কি মাস অফ ইলেকট্রন এন্ড ভি ইজ কল্ড ভেলোসিটি অফ ইলেকট্রন। ভেলোসিটি অর্থাৎ পি মানে ভরবেগ সমান মাস অর্থাৎ ভর ইনটু বেগ, এই দুটোকে গুণ করলে কি হয়, ভরবেগ পাওয়া যায়। এখানে এমটা কি মাস অফ ইলেকট্রন এবং ভি ইজ কল্ড ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে এই পির মানটা যদি এই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি ওই পির জায়গায় বসিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে দেখা যাক। সো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, পির জায়গায় এম ভি হয়ে গেছে। এটাই হচ্ছে কি মেন ইকুয়েশন, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এটাকে কি বলা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। এবং এটা যদি আমি মডিফাইড করি কিংবা কোনো রিপ্লেস করি পিটাকে এমভি দিয়ে, তখন কি হবে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম। এটাকে খুব তোমরা সব মনে রাখবে। এখানে কি হবে ইকুয়েশনটা পড়বে এবং ডি ব্রগলি ইকুয়েশনটা কি জিজ্ঞেস করবে, সেখানে এই যে টার্ম গুলো আছে প্রত্যেকটা টার্মের সিগনিফিকেন্স কি মানে মানেটা কি সেটা জিজ্ঞেস করবে। ওকে, এখান থেকে বোঝা গেছে সবার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আচ্ছা যখন আমি এই চ্যাপ্টারটা আজকে মানে যতটাই পড়াই না কেন তার উপর একটা কোশ্চেন যেরকম দেওয়া হয় সেটা আমি দিয়ে দেবো, তোমরা সেটা সলভ করবে এবং রিপ্লাই করে দেবে, তার আমি অ্যান্সারও বলে দেবো। নেক্সট দেখো কি আছে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেটা কি? The uncertainty principle says that we cannot measure the position and the momentum of a particle with absolute precision. The more accurately we know one of the values of these values, the less accurately we know the other. যদি আমরা কোনো ইলেকট্রনকে ধরি, ইলেকট্রন তো পার্টিকেল ক্যারেক্টার আছে আবার ওয়েভ ক্যারেক্টার আছে। যদি আমরা একটা ইলেকট্রনকে ধরলাম যে কন্টিনিউ একটা অরবিটালে রোটেট করছে, তাহলে ওই ইলেকট্রনটার কোনো না কোনো পজিশন থাকবে, ফিক্সড একটা পজিশন থাকছে, ওই পজিশনের উপর বেস করে ঘুরছে কন্টিনিউ। আবার কি হচ্ছে ওই ইলেকট্রনের ভরবেগও থাকবে মানে মোমেন্টামও থাকবে। কিন্তু কোনো একটা ওই ইলেকট্রনটার ভরবেগ অর্থাৎ মোমেন্টাম এবং তার পজিশন এই দুটো কখনো একসঙ্গে কোনো প্রকার ভাবে ক্যালকুলেট করা সম্ভব হবে না। যদি দুটোকে একসঙ্গে ক্যালকুলেট করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে দুটো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু কি হবে অ্যাকুরেট হবে আর আদার্সটা কিন্তু অ্যাকুরেট হবে না। এটা হলো কি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে কি কোনো একটা পার্টিকেলের অবস্থান এবং তার ভরবেগ এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পার্টিকুলারলি ক্যালকুলেট করা সম্ভব, দুটোকে একসঙ্গে কখনো করা সম্ভব নয়। ওকে, এটা কি বোঝা গেল? ইয়েস Yes, sir. স্যার। হ্যাঁ, এখানে ইকুয়েশনটা কি হবে? দ্য ইকুয়েশন ইজ ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, where delta x equals to uncertainty of position, অর্থাৎ ডেল্টা এক্সটা কি পজিশনের অনিশ্চয়তা কোনটা, আর ডেল্টা পিটা কি আনসার্টেনিটি অফ মোমেন্টাম অর্থাৎ ভরবেগের অনিশ্চয়তা। এই ভরবেগের অনিশ্চয়তা এবং পজিশনের অনিশ্চয়তা এই দুটোকে মাল্টিপ্লাই করলে সেটা কার সঙ্গে গ্রেটার দেন হয় অথবা ইকুয়াল হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এইচ সমান তো তোমরা জানো এইচ ইকুয়ালস টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর 4 পাই এটা কনস্ট্যান্টটা, পাই জানো 3.14 অথবা 22/7। এরপরে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি পি সমান এমভি, একটু আগে দেখলাম আগেরটা, অর্থাৎ momentum equals to m into v. M is called mass of electron and v is called velocity of electron. So if we substitute the value of p, then we get delta x into delta into m into v greater than equals to h by 4 pi. So if the m comes to the right hand side, then it will be divided. So delta x into delta v greater than equals to h by 4 pi ছিল, তার সঙ্গে m মাল্টিপ্লাই হবে,
তাহলে কি হলো h/4 পাই m। এখানে কি হচ্ছে যে p এর মানটা mv যদি আমি রিপ্লেস করে দিচ্ছি ডেল্টা x ইন্টু ডেল্টা m ইন্টু v, এখানে কিন্তু এই যে m ইলেকট্রনের মাস সবসময় জন্য কনস্ট্যান্ট, সেই জন্য এর কোনো ডেরিভেশন হয় না, ওই জন্য ওটা বেরিয়ে গেল, কিন্তু ডেল্টা v টা থেকে গেল। ওই জন্য mটা কি হচ্ছে লেফট থেকে রাইটের দিকে চলে এলো, লেফট সাইড তো মাল্টিপ্লাই আছে বা গুণ আছে, আর ডান দিকে এলে কি হবে ওটা ভাগ হয়ে গেছে, h/4 পাই ছিল তার সঙ্গে mটা মাল্টিপ্লাই, অর্থাৎ h/4 পাই m। এটা হচ্ছে মেন ইকুয়েশন, ডেল্টা x ইন্টু ডেল্টা v গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। এটা কি সবার কাছে বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার এই যে প্রিন্সিপালটা বুঝতে পারলাম, কিন্তু স্যার এটা মানে এটা কেন হয়? আমি কেন মোমেন্টাম আর পজিশন দুটোই অ্যাকুরেটলি কেন আমি জানতে পারবো না? যে কোনো একটা ভালোভাবে কেন জানতে পারবো? তুমি যদি কোন দেখবে সাইকেলের রিংটাকে যদি ঘোরাও, দেখবে খুব সুন্দর জোরে ঘোরাবে, জোরে ঘোরালে কি দেখতে পাবে? সাইকেলের স্পোক গুলো দেখতে পাও? দেখতে পাও না, নো স্যার। তাই তো? তাহলে ওই যে পজিশন, ওই যে তুমি যে ওই একটা স্পোকের যে পজিশন সেটা কি পার্টিকুলারলি দেখতে পাচ্ছ? তার মোমেন্টাম কিন্তু দেখতে পাবে যে একটা ঘুরছে, খুব স্পিডে ঘুরছে, কিন্তু তার পার্টিকুলার পজিশন তুমি বুঝতে পারবে না যতক্ষণ না ওটা বন্ধ হচ্ছে বা একদম স্লো হয়ে যাচ্ছে। তুমি যদি ওর পজিশন বার করতে চাও তাহলে আন্দাজে কোনো ভাবে বার করতে হবে, বা যদি কোনো ইকুয়েশন ইউজ করে করতে চাও তাহলে Yes. ইকুয়েশনটা কিন্তু অ্যাকুরেট হবে না, অনেকটা কম হবে, তাই না? বুঝতে Yes. পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? অর্থাৎ Yes, sir, yes. দুটোকে একসঙ্গে, মোমেন্টাম এবং পজিশন দুটোকে কোনোদিন একসঙ্গে ক্যালকুলেট করা সম্ভব হবে না। দুটোর মধ্যে যে কোনো যদি একটা অ্যাকুরেট হয় আর একটা কিন্তু অ্যাকুরেট হবে না। ওকে, ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, আমি একটা কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, এটা সলভ করো। স্যার চ্যাটে দিচ্ছেন নাকি গ্রুপে? গ্রুপে শুধু? গ্রুপে দিচ্ছি, চ্যাটটা হবে না। দু মিনিটে করে ফেলো। দেখেছো সবাই? হ্যাঁ, স্যার বলছি ওই থার্ড স্টেপে ওটা কি লাস্টে মাসটা ডান দিকে চলে এলো, ওইটা আরেকবার বোঝাবেন? আচ্ছা, ফার্স্ট স্টেপে মাসটা দেখো, মাস বলতে কি ইলেকট্রনের মাস বা ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর তো আর কখনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে ওটা কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক জিনিসটা, ওই জন্য ওটা কি হচ্ছে বাম বাম দিকে কি আছে, ওটা গুণ গুণ আকারে আছে বির সঙ্গে। ইয়েস স্যার। আর তাহলে গুণ আকারে থাকলে ডান দিকে যদি আসতে হয় তাহলে কি হবে? ভাগ হবে, ইয়েস স্যার। জানো তো? হ্যাঁ, বাম দিকে যোগ থাকলে ডান দিকে বিয়োগ হবে, উল্টোটাও হতে পারে। Yes, sir. যদি বিয়োগ থাকে গুণ যোগ হবে, যদি গুণ থাকে ভাগ হবে বাম দিকে ডান দিকে, আর বাম দিকে যদি গুণ থাকে তাহলে ডান দিকে কি হবে? ভাগ হবে। ওই জন্য এমটা দেখো গুণ আকারে আছে, তাই ডান দিকে এসে কি হচ্ছে? ভাগ হয়ে গেছে। ওকে স্যার। বুঝলে? স্যার হুম, স্যার বলো। হুম, স্যার এই মুহূর্তে আমার ফোনের লিংকটা খুলছে না। কেন? তোমার কি গুগল ক্রোম নেই সম্ভবত? না স্যার আছে, নেটওয়ার্ক খুব তাও খুলছে না? বিচ্ছিরি অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি একটু মানে পরে চেষ্টা করো, বুঝছো? এটা খোলা থাকবে সবসময়, তুমি চেষ্টা করো পরে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। ওকে। স্যার সাবমিটের অপশন পাচ্ছি না স্যার। কেন? কি জানি বুঝতে। ভালো করে দেখো, আমরা সাবমিট তো আছি, দেখতেই পাচ্ছি আমি। সব কোশ্চেন কিন্তু করতেই হবে, নাহলে সাবমিট হবে না।
এখানে স্ক্রিন শেয়ারটা আমি অফ করছি। হ্যাঁ, আর 1-2 মিনিট করে নাও, আমি বলে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি নাম্বার ওয়ানে the হুম particle which were deflected backward in Rutherford experiment were hit upon by মানে পার্টিকেলটা মানে পার্টিকেল গুলোর নাম জানতে চেয়েছিল না যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি যেটার উপর হিট করে ব্যাক করতে চেয়েছিল? সেটাই সেটাই। ওহো, ভুল হয়ে গেল তো তাহলে। আমি তো ঠিক আছে স্যার, ওকে। হুম। দেখো আমি বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা শুনে নাও, তাহলে যারা দিয়েছো দেখো, আর বলে দিচ্ছি শোনো। ফার্স্ট কোশ্চেন কি আছে? The particles which were deflected backward in Rutherford's experiment were hit upon by, এটা কি হবে? নিউক্লিয়াস। কারণ কি? According to Rutherford atomic model, in the center of atom is positively charged, that is called nucleus. The alpha particles are deflects from the nucleus. So answer is option A, that is nucleus. মানে কি দেখো, এই আলফা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটাতে আলফা পার্টিকেল গুলো পাঠানো হয়েছিল। আমি কি বলেছিলাম যে 12,000 আলফা পার্টিকেল অথবা 20,000 আলফা পার্টিকেলের মধ্যে মাত্র একটা পার্টিকেল কি হচ্ছে, যেই পথে গেছিল ঠিক সেই পথে ঘুরে আসছিল, তাই না? তো সেই কোথায় ধাক্কা মেরেছিল, ধাক্কা মেরে ঘুরে আসছিল, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন এ, নিউক্লিয়াস হবে। সেকেন্ডে কি আছে? ইন দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল the alpha particles were strike on, অর্থাৎ রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আলফা পার্টিকেল গুলো কোন মানে মেটালটার উপরে ধাক্কা খেয়েছিল? অ্যালুমিনিয়াম গোল্ড। না গোল্ড না সিলভার? গোল্ড। সো আনসার ইজ অপশন বি, গোল্ড। নাম্বার 3 ছিল কি? when electron jumps from its orbit to another orbit, energy is কি হবে? এমিটেড হতে পারে যখন একটা অরবিটাল থেকে কি হবে, যখন আরেকটা অরবিটালে যায় সেক্ষেত্রে এনার্জি রিলিজ করতে পারে অথবা এনার্জি গেইন করতে পারে। হ্যাঁ, কে কিছু বলছো? ইয়েস স্যার। সেক্ষেত্রে কি হবে? অপশন সি হবে, অর্থাৎ বোথ এমিটেড অর এন্ড অ্যাবজর্বড। নাম্বার 4 কি আছে? the orbits in which electrons are revolves around the nucleus, কি হচ্ছে 4 নম্বরে কি আছে? যে একটা অরবিট যেখানে হচ্ছে ইলেকট্রন গুলো কন্টিনিউ রিভলভ করছে তার আন্ডারে, সেগুলোকে দেখতে কেমন হয়? ইলিপ্টিক্যাল হয় না সার্কুলার হয় না সিলিন্ডারিক্যাল হয়? সার্কুলার। সো অপশন সি, অপশন বি ইজ দ্য অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 4। নাম্বার 5, according to Bohr atomic model, the energy of each orbital is কি হবে? বোরের যে অ্যাটমিক মডেল অনুযায়ী প্রত্যেকটা অরবিটালের এনার্জি ফিক্সড, কোনো চেঞ্জ হয় না, না হলে তো অস্তিত্ব থাকবে না, তাই না? তো অপশন এ হচ্ছে 5 দাগের কোশ্চেন আনসার। 6 নম্বরটা কি আছে? দেখো 6 নম্বরটা হচ্ছে with increasing quantum number energy difference between adjacent levels in atoms কি হবে? কোয়ান্টাম নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে? নিউক্লিয়াস থেকে অরবিটাল গুলোর ডিসটেন্স বাড়তে থাকবে, সেক্ষেত্রে কি হবে? ইনক্রিজ করবে, অরবিটালের এনার্জিও ইনক্রিজ করবে। অর্থাৎ
অপশন বি 6 দাগের আনসার। লাস্ট কোশ্চেন কি আছে, রাদারফোর্ড in his atomic model could not explain the behavior of which of the following? ইলেকট্রন। কি হবে অপশন ইলেকট্রনের। রাদারফোর্ড তার অ্যাটমিক মডেলে ইলেকট্রনের তার বিহেভিয়ার বা চরিত্রটাকে কিন্তু এক্সপ্লেন করতে সমর্থ হন। তো আনসার ইজ অপশন এ। এই হলো 7টা কোশ্চেন ছিল, তোমাদের ডিসকাস করে দিলাম। আর আজকে মোটামুটি রিপিটিং ক্লাস প্রায় শেষ। নেক্সট দিন থেকে তোমাদের এই আমার রেগুলার নর্মাল ক্লাসেই করব। এর পরবর্তী চ্যাপ্টার যেটা বললাম স্পেকট্রা নিয়ে গল্প হবে, হ্যাঁ, বা পড়ানো হবে। স্যার অ্যাটমিক স্ট্রাকচার কি শেষ হয়ে গেল এটা নিয়ে আজকে? না না, অ্যাটমিক স্ট্রাকচার হয়নি এখনো, স্পেকট্রা পড়াই, তারপরে আছে কেমিক্যাল বন্ডিং আছে। আচ্ছা, আপনি আলাদা চ্যাপ্টার বললেন না এখন, এই জন্য ভাবলাম হয়তো আলাদা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার নয়, আলাদা টপিক। এই চ্যাপ্টারে কিন্তু আলাদা টপিক। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।